আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ক্যান্টনমেন্ট কলেজ যশোরের অনলাইন ক্লাসে আমি আজকে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র বিষয়ে স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটার অর্থাৎ পদার্থের গাঠনিক ধর্ম বিষয়ে আলোচনা করব। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা যে অধ্যায়গুলো পড়ো, পদার্থের গাঠনিক ধর্ম, এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টা অনেক সহজও আছে। আর আমরা যদি আজকে এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখি এবং ধৈর্য ধারণ করে এরকম একটু দেখি আর চর্চা করি, তাহলে অবশ্যই এটা খুবই সহজ মনে হবে। অধ্যায়টার ভিতরে অনেক মজার বিষয়ও আছে। তোমরা দেখবা যে বাস্তবতার সাথে অনেক বিষয় এটার সাথে জড়িত। আমরা এই যে বাস্তব জীবনে অনেক পদার্থ ব্যবহার করে থাকি, ম্যাটেরিয়ালস যে ব্যবহার করে থাকি, কোনো কিছু বাঁধার ক্ষেত্রে, কোনো কিছু ঝোলানোর ক্ষেত্রে, এটা কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করব, এই অধ্যায়টা পড়লে আমরা এই সম্বন্ধে আরো ভালো আমাদের ধারণা সৃষ্টি হবে। আবার ফ্লুইড সম্বন্ধে অর্থাৎ প্রবাহী পদার্থগুলো সম্বন্ধে আমাদের ধারণা সৃষ্টি হবে। যে মাকড়সা অনেক সময় দেখা যায় যে পানির উপর দিয়ে হেঁটে যায়, আবার অনেক সময় কোনো প্রবাহমান পানির উপর দিয়ে হাঁটতে পারে না, কেরোসিনের উপর দিয়ে হাঁটতে পারে না, একটা দিয়ে পারতেছে একটা দিয়ে পারতেছে না। আবার এরকম কচু পাতার মধ্যে দেখি পানি এরকম থাকে, এটা ফেলে দিলে কচু পাতাটা ভিজে যায় না, কাঁঠাল পাতায় আবার যদি লাগানো হয় ওটা আবার ভিজে যায়। এই ধরনের বিভিন্ন বিষয়গুলো এই অধ্যায়ে মজার মজার বিষয়গুলো উঠে আসছে। আমরা ধীরে ধীরে এগুলো আলোচনা করব। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব ডিটেলস, সেটা হলো আমরা স্থিতিস্থাপকতা সম্বন্ধে আলোচনা করব, ইলাস্টিসিটি, পীড়ন সম্বন্ধে আলোচনা করবো, এটা হলো স্ট্রেস। আর বিকৃতি সম্বন্ধে আলোচনা করবো, সেটা হলো স্ট্রেইন। হুকের সূত্র সম্বন্ধে আলোচনা করব এবং স্থিতিস্থাপক বিভব শক্তি এ পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা। তো শুরু করা যাক। আমরা প্রথমে স্থিতিস্থাপকতা শুরু করার আগে আমরা প্রথমে আণবিক বল সম্বন্ধে আমরা একটু আলোচনা করি। তোমরা জানো প্রত্যেকটা পদার্থই পরমাণু অর্থাৎ অণু দিয়ে গঠিত। এই অণুগুলোর মধ্যে একটা দূরত্ব থাকে, এই দূরত্বকে বলা হয় আন্তঃআণবিক দূরত্ব। আন্তঃআণবিক দূরত্ব থেকে অণুগুলো পরস্পরকে আকর্ষণ করে, একে বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ বল। আবার অণুগুলোর এই দূরত্ব যতই বাড়ানো হয়, আন্তঃআণবিক আকর্ষণ বলটা তত বৃদ্ধি পায়। আবার অণুগুলো তার সুস্থিত অবস্থায় যখন থাকে, এর পরে যদি আমরা অণুগুলোকে আরো কাছাকাছি নিয়ে আসি, তাহলে অণুগুলোর মধ্যে একটা বিকর্ষণ বল সৃষ্টি হয়, একে বলা হয় আন্তঃআণবিক বিকর্ষণ বল। তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বল এবং বিকর্ষণ বল সম্বন্ধে আমাদের ধারণা হলো। কোনো পদার্থ, ধরে নিলাম এটা একটা পদার্থ, পদার্থের অণুগুলো সজ্জিত আছে। এই অবস্থায় অণুগুলোর আকর্ষণ বল এবং বিকর্ষণ বল এর নিট ফোর্স, নিট বল যেটা, সেটা হলো শূন্য। অর্থাৎ আকর্ষণ বল আর বিকর্ষণ বল ক্রিয়া করে মোট বল শূন্য, এর উপর আর কোনো বল কাজ করে না, এই জন্য এটা এই অবস্থায় আছে। এখন এই পদার্থটাকে যদি আমরা বল প্রয়োগ করে এটাকে বিকৃত করি, অর্থাৎ এই অবস্থা থেকে এই অবস্থায় নিয়ে আসি আমরা, এটা একটু প্রসারিত হলো, এই অবস্থা থেকে এই অবস্থা, এই প্রসারিত হওয়ার ফলে একটু অণুগুলোর মধ্যে দূরত্ব বেড়ে গেল। দূরত্ব বেড়ে যাওয়ার ফলে এর মধ্যে কি বল সৃষ্টি হলো? আকর্ষণ বল সৃষ্টি হলো। এই আকর্ষণ বলের কারণে অণুগুলো ঠিক তার আগের এই সুস্থিত অবস্থায় ফিরে আসতে চায়। আবার এই অণুগুলোকে যদি আমরা বল প্রয়োগ করে এবং সংকুচিত করি, এরকম কাছাকাছি নিয়ে আসি আবার অণুগুলো এই অবস্থা, এটা তার সুস্থিত অবস্থা, এটা হলো সংকুচিত অবস্থা, এটা হলো প্রসারিত অবস্থা। সংকুচিত অবস্থায় নিয়ে আসলে অণুগুলো আরো কাছাকাছি আসলো, কাছাকাছি আসার কারণে এদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলটা বেড়ে যায়। বিকর্ষণ বল বেড়ে গেলে অণুগুলো তার সুস্থিত অবস্থায় অর্থাৎ আগের অবস্থায় ফিরে আসতে চায়। নিউটনের ইয়েটুকু আমরা জানি পদার্থের মধ্যে জড়তা কাজ করে, তার আগের অবস্থায় ফিরে ফিরে আসতে চায়। তাহলে এই যে বিকর্ষণ, এখানে পরস্পরকে বিকর্ষণ বল প্রয়োগ করে সে আগের অবস্থায় ফিরে আসতে চাচ্ছে, আর এখানে আকর্ষণ বল প্রয়োগ করে আগের অবস্থায় ফিরে আসতে চাচ্ছে। পদার্থের এই পূর্বের অবস্থায় ফিরে আসতে চাওয়া, এটার নামে হলো স্থিতিস্থাপকতা। আন্তঃআণবিক বলের মাধ্যমে, আকর্ষণ এবং বিকর্ষণ বলের মাধ্যমে আমরা এই পদার্থের যে স্থিতিস্থাপকতা, এই জিনিসটা বুঝতে পারলাম। স্থিতিস্থাপকতা তাহলে কি? স্থিতিস্থাপকতা হলো কোনো পদার্থকে যদি আমরা বিকৃত করি, এইভাবে সংকুচিত অথবা এইভাবে প্রসারিত করা হয়, বিকৃত করলে সেটা আগের অবস্থায় ফিরে আসতে চাওয়ার প্রবণতা, এটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। অণুগুলোর এই আকর্ষণ বল
এবং এই আকর্ষণ বল এবং এই বিকর্ষণ বলের কারণেই এই পদার্থের স্থিতিস্থাপকতাটা সৃষ্টি হয়। আচ্ছা, আমরা একটা লেখচিত্রের মাধ্যমে এই জিনিসটা আরো সুন্দরভাবে ক্লিয়ার হতে পারি। আমরা যদি এভাবে একটা লেখচিত্র আঁকি, এদিকে যদি দূরত্ব নির্দেশ করা হয়, আর এদিকে যদি আমরা নিচের দিকে যদি আমরা আকর্ষণ বল লিখি, এদিকে যদি আমরা বিকর্ষণ বল লিখি, ধরে নিলাম এই অণুগুলো সেই সুস্থিত অবস্থা থাকা অবস্থায় বা একটা স্প্রিং এর দিয়ে কল্পনা করতে পারি, স্প্রিংটা সুস্থিত অবস্থা, অণুগুলো এখন সুস্থিত অবস্থায় আছে স্প্রিংটা, এই অবস্থাটাকে যদি আর নট বলা হয়, তাহলে এই স্প্রিংটাকে যদি আমরা টেনে এখান থেকে টেনে এতটা প্রসারিত করি, তাহলে যতই প্রসারিত করে ভিতরে একটা কি সৃষ্টি হবে, আকর্ষণ বল সৃষ্টি হবে। অর্থাৎ যতই লম্বা আমরা দূরত্বটা সুস্থিত অবস্থায় দূরত্বটা বৃদ্ধি পাচ্ছে, তত আকর্ষণ বলটাও বাড়তেছে। আকর্ষণ বল বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে যাবে যার যে পর্যন্ত সর্বোচ্চ আকর্ষণ বল পৌঁছায় যাবে। তারপরে যদি আবার আমরা স্প্রিংটাকে আরো প্রসারিত করতে চাই, তাহলে সেটা কি হবে, স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যাবে, সেটা ছিঁড়ে যাবে, তখন আর আকর্ষণ বলটা বাড়বে না, তখন ধীরে ধীরে লিনিয়ারলি এটা কমতে থাকবে। একইভাবে এই স্প্রিংটাকে যদি আমরা সংকুচিত করি, এই সুস্থিত অবস্থা থেকে আমরা যদি সংকুচিত এই অবস্থায়, ধরো যে অবস্থায় তার সর্বোচ্চ মানটা পেলাম, সেটাকে যদি আমরা R1 বলতে পারি। আবার এটা যদি সংকুচিত করি, সংকুচিত করে এ পর্যন্ত নিয়ে আসছি, তাহলে যতই সংকুচিত করবো ততই একটা কি হবে, স্প্রিংটা একটা বিকর্ষণ বল পাবে। অর্থাৎ বিকর্ষণ বলটা বাড়তে থাকবে, যতই আমরা দূরত্বটা কমাবো, এই দূরত্বটা কমাবো ততই বিকর্ষণ বলটা বাড়বে। স্প্রিংটাকে তো আমরা একেবারে জিরো করতে পারবো না, আমাদের এই বিকর্ষণ বলটা এই লাইন কাজ করবে না, এই পর্যন্ত একটা মান থাকবে। এই হলো আন্তঃআণবিক বলের দ্বারা আকর্ষণ এবং বিকর্ষণ, আন্তঃআণবিক আকর্ষণ এবং বিকর্ষণ বলের দ্বারা স্থিতিস্থাপকতা, অর্থাৎ একটা পদার্থ তার আগের অবস্থায় থাকার প্রবণতা, এই হলো স্থিতিস্থাপকতা। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা স্থিতিস্থাপকতা সম্পর্কিত কয়েকটা রাশি সম্বন্ধে আলোচনা করব। স্থিতিস্থাপকতা সম্পর্কিত রাশি। এক নম্বরে আমরা স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা করতে পারি। স্থিতিস্থাপকতা কাকে বলে? স্থিতিস্থাপকতা তাহলে পদার্থের একটা ধর্ম বোঝাচ্ছে, যে যেই ধর্মের কারণে কোনো বিকৃত বস্তুকে বিকৃত করা হলে সেই বস্তুটা আগের অবস্থায় ফিরে আসতে চায়। অর্থাৎ বল প্রয়োগে কোনো বস্তু যদি বিকৃত হয়, বল প্রয়োগে কোনো বস্তু বিকৃতি হলে যে ধর্মের কারণে বল প্রয়োগে কোনো বস্তু বিকৃতি হলে যে ধর্মের কারণে বল অপসারণের পরে বস্তুটি আগের অবস্থায় ফিরে আসে, তাকে স্থিতিস্থাপকতা বলে। আশা করি বুঝতে পারছো। তাহলে স্থিতিস্থাপকতার সংজ্ঞা হলো বল প্রয়োগে কোনো বস্তু যদি বিকৃত হয়, আর যে স্থিতিস্থাপকতা তাহলে একটা ধর্ম, যে ধর্মের কারণে বল অপসারণ করার পরে বস্তুটা তার ঠিক আগের অবস্থায় ফিরে আসতে চায়। সংকুচিত বস্তু আগের অবস্থায় ফিরে আসতে যাবে, প্রসারিত বস্তু আগের অবস্থায় ফিরে আসতে যাবে, যে ধর্মটার কারণে, সেটার নাম হলো স্থিতিস্থাপকতা। ওকে, এখন স্থিতিস্থাপক কিছু বস্তু আছে, এগুলোকে আমরা বলি নমনীয় বস্তু। নমনীয় বস্তু কাকে বলে? বল প্রয়োগ করা হলে কোনো বস্তু যদি বিকৃত হয়, বস্তুটা যদি তার আগের অবস্থায় ফিরে না আসে, তাহলে সেই ধরনের বস্তুকে বলা হয় নমনীয় বস্তু। যেমন আমরা বলতে পারি পানিকে যদি আমরা বল প্রয়োগে সরাই দিই, তাহলে পানি কি আর আগের অবস্থায় আসবে? প্লেন শীটের মধ্যে আসবে না। আবার মনে করো কাদামাটির দলা আমরা টেনে লম্বা করলাম, কাদামাটির দলা ওইরকমই থাকবে, এটা আর আগের অবস্থায় ফিরে আসবে না। এই জিনিসটা হলো নমনীয় বস্তু। আবার কিছু বস্তু আছে, আমরা সংজ্ঞাগুলা মনে রাখতে পারি। দৃঢ় বস্তু। দৃঢ় বস্তু কি? কোনো বস্তুকে যদি আমরা কোনো একটা বস্তুকে যদি আমরা তার বিকৃতি করতে চাই বল প্রয়োগ করে, যদি বিকৃতি তার না হয়, তাহলে সেই বস্তুকে দৃঢ় বস্তু বলা হয়।
আর পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলা হয় ওই ধরনের বস্তুগুলোকে যে বস্তুগুলোকে যদি আমরা বিকৃত করি, বিকৃত করার পর বল অপসারণের ফলে বল আর প্রয়োগ করা হচ্ছে না, ফলে বস্তুটা ঠিক আগের অবস্থায় আসে, সেই বস্তুগুলোকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। আচ্ছা, স্থিতিস্থাপক সীমা, এটা খুব ইম্পর্টেন্ট। স্থিতিস্থাপক সীমা জিনিসটা কি, যে কোনো বস্তুকে যদি বল প্রয়োগ করে বিকৃত করা হয়, সর্বোচ্চ যে মান পর্যন্ত বিকৃত করা যায়, অর্থাৎ সর্বোচ্চ যে বল দিলে বস্তুটা ঠিক তার আগের অবস্থায় পর্যন্ত ফিরে আসবে, একটা সর্বোচ্চ মান পর্যন্ত বলের মান হতে পারে অথবা বিকৃত হওয়ার মান হতে পারে, যার যে পর্যন্ত বস্তুটা আবার ঠিক আগের অবস্থায় ফিরে আসে, অর্থাৎ স্থিতিস্থাপক বস্তুটার ধর্ম গুণাগুণ ঠিক বজায় থাকে, সেই সর্বোচ্চ মানটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। ওকে, আমরা স্থিতিস্থাপক সীমা পর্যন্ত বুঝলাম। আচ্ছা, এখন আমরা বিকৃতি সম্বন্ধে একটু আলোচনা করি। বিকৃতি, বিকৃতি হলো স্ট্রেইন। স্ট্রেইন বা বিকৃতি জিনিসটা কি? বিকৃতি হলো কোনো বস্তুকে, কোনো বস্তুর একক মাত্রায়, কোনো বস্তুর একক মাত্রায় এর মাত্রার পরিবর্তনকে বিকৃতি বলা হয়। ধরে নিলাম এক্স একটা মাত্রা, এর মাত্রাটাকে দৈর্ঘ্য মাত্রা ধরলাম। এখন বল প্রয়োগে এটার পরিবর্তন করে এটা হয়ে গেল ওয়াই, এটা এখন ওয়াই। তাহলে মাত্রার পরিবর্তন কত হলো? মাত্রার পরিবর্তন হলো এক্স ডিফারেন্স ওয়াই, এটা হলো মাত্রার পরিবর্তন। তাহলে বিকৃতির সংজ্ঞা হলো, বিকৃতির সংজ্ঞাটা আমাদের মনে রাখতে হবে যে কোনো বস্তুর একক মাত্রায় এর মাত্রার পরিবর্তনকে বিকৃতি বলা হয়। তাহলে বিকৃতি ইকুয়াল আমরা লিখতে পারি একক মাত্রায়, বস্তুর একক মাত্রাটাকে আমরা যদি এক্স মাত্রা ধরি, এক্স মাত্রায় এই মাত্রার পরিবর্তন কতটুকু হলো? এক্স ডিফারেন্স ওয়াই, এটাকে বলতেছি আমরা বিকৃতি। যেহেতু এটা মাত্রাটা দৈর্ঘ্য হিসেবে ব্যবহার করতেছে, এটাকে আমরা দৈর্ঘ্য বিকৃতি বলতে পারি। যদি এখান থেকে এটা এক্সটাকে আমরা যদি এল বলি, আর এখান থেকে এটার পরিবর্তন যতটুকু পরিবর্তন হলো যে এক্স ডিফারেন্স ওয়াই, এটার পরিবর্তন যদি আমরা ছোট এল লিখি, তাহলে দৈর্ঘ্য বিকৃতি হিসাবে যদি লিখি, তাহলে দৈর্ঘ্য বিকৃতি ইকুয়াল টু আমরা লিখতে পারবো এল ডিভাইডেড বাই এল, এটা হলো দৈর্ঘ্য বিকৃতি। একইভাবে শুধু যে দৈর্ঘ্য মাত্রায় হবে এরকম না, আরো কয়েক প্রকার বিকৃতি আছে, যেমন আয়তন বিকৃতি, আকার বিকৃতি। আমরা এই আয়তন বিকৃতি এবং আকার বিকৃতি সম্বন্ধে একটু দেখি। আয়তন বিকৃতিটা কেমন? আয়তন বিকৃতিটা হলো কোন, এটা একটা আগের আয়তন, এই আয়তনটাকে ভি বললাম, আয়তনটা বল প্রয়োগে পরিবর্তিত হয়ে গেল, ধরে নিলাম সংকুচিত হয়ে গেল, এখন তার আয়তন হয়ে গেল ভি প্রাইম। তাহলে আয়তন বিকৃতি আমরা কি লিখবো? আয়তন বিকৃতি লিখবো যে একক মাত্রায় যে মাত্রাটা পরিবর্তন হয়েছে আগের আয়তনের তুলনায় কতটুকু পরিবর্তন হয়েছে, এখানে কি ভি প্রাইম লেখা যাবে? না, ভি প্রাইম লেখা যাবে না, কারণ পরিবর্তনটা লিখতে হবে, এটা তো নতুন আয়তন, পরিবর্তনটা হলো ভি প্রাইম ডিফারেন্স ভি। এজন্য আমরা লিখবো এই এই ভি প্রাইম ডিফারেন্স ভি, অর্থাৎ যেটা পরিবর্তন ধরে নিলাম আগের আয়তনটা ছিল এটা, পরিবর্তিত হয়ে এই যে এইটুকু পরিবর্তন হয়েছে ভি প্রাইম ডিফারেন্স ভি ইকুয়াল টু স্মল ভি লিখতে পারি আমরা। তাহলে আমরা এখানে আয়তন বিকৃতি সমস্যা এটা লিখতে পারি স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল, এটা লিখছি। তাহলে হলো আয়তন বিকৃতি। একইভাবে আমরা আকার বিকৃতি সম্বন্ধে লিখতে পারি। আকার বিকৃতিটা কেমন? ধরে নিলাম এটা বর্গাকৃতির একটা বস্তু, আকার বিকৃতিতে অবশ্যই আয়তনের কোনো পরিবর্তন হবে না, শুধু আকারের পরিবর্তন হবে। বর্গাকৃতির একটা বস্তু সুন্দর করে আঁকি, তাহলে এই বস্তুটাকে যদি আমরা বল প্রয়োগ করি, এখানে এটার নাম যদি আমরা দিই পি কিউ আর এস, পি কিউ আর এস একটা বস্তু, এখানে কিউ বিন্দুতে যদি একটা বল প্রয়োগ করা হয়, কৌণিক বিবর্তন হয়ে গেল এটা, অর্থাৎ এই জিনিসটা কিউ বিন্দুটা এখানে চলে আসছে কিউ প্রাইম, আর জিনিসটা চলে গেল এই জায়গায় আর প্রাইম। এই বর্গাকৃতির বস্তুটা এখন হয়ে গেল কিউ প্রাইম আর প্রাইম এস পি, অর্থাৎ একটা রম্বস আকৃতির বস্তু হয়ে গেল। এখানে আকার বিকৃতি ঘটছে। তো এখানে আকার বিকৃতির আমরা কিভাবে বের করব? যে কৌণিক বিবর্তনটাকে আমরা ট্যান থিটা যেহেতু ট্যান থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, এখান থেকে আপাত
সরণ যেটুকু হলো এটুকু যদি আমরা এক্স ধরি, আর ব্যবধান যে দুই বিন্দুর মধ্যে ব্যবধান এটাকে যদি আমরা ডি ধরে নিই, তাহলে কৌণিক ব্যবধানটা ট্যান থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স ডিভাইডেড বাই ডি। তাহলে আকার বিকৃতিটা বোঝা গেল যে আকার বিকৃতিটা হবে কি, যে আপাত সরণ ডিভাইডেড বাই দুই বিন্দুর মধ্যে ব্যবধান, এটাকে আমরা ট্যান থিটা, লম্ব বাই ভূমি ইকুয়াল ট্যান থিটা লিখতে পারি। আচ্ছা, এই থিটার মানটা অনেক ছোট হয়, যদি ট্যান থিটা এবং সাইন থিটা মানটা অতি ক্ষুদ্র হয়, তাহলে ট্যান থিটা বা সাইন থিটাকে থিটা লেখা যায়, এজন্য আমরা থিটা ইকুয়াল টু এটা লিখতে পারি x ডিভাইডেড বাই d। এই হলো আমাদের আকার বিকৃতি। এটাকে মোচড় বিকৃতিও বলা হয় বা কৃন্তন বিকৃতিও বলা হয়, আকার বিকৃতি। তাহলে আমরা কয়েক প্রকার বিকৃতি সম্বন্ধে জানলাম। আমরা এবার পীড়ন সম্বন্ধে জানব। স্টুডেন্ট, পীড়ন আমরা চাপ সম্বন্ধে জানি। চাপ হলো কি, কোন পদার্থের একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয়। আর আমরা যদি কোনো স্প্রিংয়ে বা কোনো বস্তুতে বল প্রয়োগ করি বা কোনো স্থিতিস্থাপক বস্তুকে বৃদ্ধি করতে চাই বা সংকুচিত করতে চাই, তাহলে এর ভিতর থেকে একটা বল উৎপন্ন হয়, এটাকে প্রত্যয়নী বল বলা হয়। আমরা প্রযুক্ত বলে স্প্রিংটাকে যত বলে টানবো, প্রত্যয়নী বল অর্থাৎ স্প্রিংটাও আমাদেরকে ঠিক সেই সমান মানের বলে ভিতরের দিকে টানবে। আমরা যদি স্প্রিংটা বাইরের দিকে টানি, স্প্রিংটা ভিতরের দিকে টানবে, এটাকে হলো প্রত্যয়নী বল বলা হয়। তাহলে পীড়ন হলো প্রত্যয়নী বল সম্বন্ধে আমরা বুঝতে পারলাম। পীড়ন হলো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত প্রত্যয়নী বলকে পীড়ন বলা হয়। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত প্রত্যয়নী বলকে পীড়ন বলা হয়। এই প্রযুক্ত বল আর প্রত্যয়নী বল সমান, এই জন্য এটাকেও প্রত্যয়নী বলটাকে এফ দ্বারা প্রকাশ করা হলো। পীড়ন তাহলে এফ বাই এ। পীড়নের একক কি হবে? বলের একক নিউটন আর ক্ষেত্রফলের একক মিটার, তাহলে নিউটন পার মিটার স্কয়ার। তাহলে পীড়ন আর চাপ একই, কিন্তু পীড়ন হলো প্রযুক্ত বল, প্রত্যয়নী বল, আর চাপ হলো প্রযুক্ত বল। ওকে, এটাকে এটার একক প্যাসকেলও লেখা যায়। তাহলে আমরা যেহেতু কয়েক প্রকার বিকৃতি বললাম, কোন বস্তুকে বিকৃতি করার জন্য বল প্রয়োগ করতে হয় ক্ষেত্রফলের উপর, তাহলে কয়েক প্রকার পীড়ন হতে পারে। দৈর্ঘ্যকে বিকৃতি করার জন্য যে পীড়ন, সেটার নাম হলো দৈর্ঘ্য পীড়ন, সেটাকে আমরা পি এল লিখতে পারি, এফ বাই এ। আয়তনকে বিকৃতি করার জন্য যে পীড়ন, সেটাকে আয়তন পীড়ন বলতে পারি, তাহলে পি ভি, এটাকে এফ বাই এ লিখতে পারি। আর আকারকে বিকৃতি করার জন্য যে পীড়ন, সেটাকে আকার পীড়ন বলা যেতে পারে, তাহলে এটাকে থিটা বলতে পারি, তাহলে এটাকে এফ বাই এ বলা হয়। তাহলে আমরা সবগুলাই পীড়ন সম্বন্ধে আমরা জানতে পারলাম, দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন এবং আকার পীড়ন। যেহেতু সব বিকৃতি আছে, পীড়নও আমরা জানতে পারলাম। এবার আমরা পীড়ন, বিকৃতি, এই দুইটা জিনিস আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা বিকৃতির কোনো একক নেই, কারণ বিকৃতিটা হলো, এটা হলো দৈর্ঘ্য পীড়ন, পরিবর্তিত দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য। তাহলে দুইটা একই জাতীয় রাশির অনুপাত, একই জাতীয় রাশির অনুপাতের কোনো একক থাকে না, এজন্য বিকৃতির কোনো একক নেই। এখন আমরা পড়বো হুকের সূত্র। স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারতেছো। আমরা আরেকটু ধীরে যেতে পারলে ভালো হতো, কিন্তু আমরা জিনিসগুলো অনেক সহজ, তারপর একটু দেখো, তাহলে আমরা আগিয়ে যেতে একটু সামনে ভাবতে পারবো। হুকের সূত্র, হুক সম্বন্ধে আমরা বই পড়ে নেব। হুক যে সূত্রটা, হুকস যে সূত্রটা দিয়েছে, সেই সূত্রটা হলো যে হুকস বলছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, স্থিতিস্থাপক সীমা সম্বন্ধে আমরা জানছি। স্থিতিস্থাপক সীমা হলো সেটাই যে যে সর্বোচ্চ মান পর্যন্ত স্থিতিস্থাপকতা কাজ করতে পারে। তাহলে সেই সর্বোচ্চ সীমার মধ্যে, অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। হুকের সূত্র হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন এর বিকৃতি সমানুপাতিক। সমানুপাতির জন্য তাহলে দিলাম বিকৃতি। অর্থাৎ স্প্রিংটাকে যতই আমরা লম্বা করতেছি, অর্থাৎ এর বিকৃতি করতেছি, ততই আমাদের কি এর উপর প্রযুক্ত বল বাড়িয়ে দিতে হচ্ছে, প্রত্যয়নী বল বাড়তেছে। এই জন্য পীড়ন সমানুপাতিক বিকৃতি। হ্যাঁ, তাহলে আমরা যদি সমানুপাতিক চিহ্নটা তুলে দিই, তাহলে এখানে আমরা লিখবো পীড়ন ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট, এটার নাম হলো ইলাস্টিক কনস্ট্যান্ট ইনটু বিকৃতি। এখন এই ইলাস্টিক কনস্ট্যান্টটা বিভিন্ন রকম হতে পারে, যেহেতু বিকৃতি বিভিন্ন রকম, তাহলে আমাদের এই বিকৃতি, এই ইলাস্টিক কনস্ট্যান্টও বিভিন্ন রকম। পীড়ন বিকৃতি সমানুপাতিক যদি হয়, তাহলে আমরা যদি এখানে দৈর্ঘ্য বিকৃতির কথা খেয়াল করি, তাহলে পীড়ন
দৈর্ঘ্যের জন্য যদি আমরা লিখি তাহলে পীড়ন ইকুয়াল টু দৈর্ঘ্য বিকৃতি থেকে ওয়াই বলা হয় ইনটু বিকৃতি। পীড়ন হলো এফ বাই এ আর ওয়াই ইনটু এল বাই এল, এটা হলো দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা, এখানে ওয়াই বলতে কি বোঝায়? ওয়াই কে বলা হয় যে ইয়াং কনস্ট্যান্ট। ইয়াং সর্বপ্রথম এই দৈর্ঘ্য বিকৃতিটি আবিষ্কার করছে, তার নামের সম্মানার্থে ওয়াই ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে ওয়াই হলো দৈর্ঘ্য গুণাঙ্ক বা দৈর্ঘ্য বিকৃতি গুণাঙ্ক, আর এ হলো প্রযুক্ত বল বা প্রত্যয়ী বল, দুটোর মান সমান। এ হলো ক্ষেত্রফল, এ হলো পরিবর্তিত দৈর্ঘ্য, আর বড় এ হলো আগের দৈর্ঘ্য। তাহলে এখান থেকে ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? ওয়াই ইকুয়াল টু লিখতে পারি এফ এল ডিভাইডেড বাই এ এল। যদি এফ প্রযুক্ত বলটা যদি ভর দিয়ে তৈরি করা হয় তাহলে আমরা এফ এর পরিবর্তে লিখতে পারি এম জি আর বড় এ। আর ক্ষেত্রফল, এটা যদি এরকম আমাদের সিলিন্ডার আকৃতির যদি তার আকৃতির কোনো বস্তু হয়, তার ক্ষেত্রফল তার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এর পরিবর্তে আমরা এটাও লিখতে পারি পাই আর স্কয়ার ইনটু এ। তাহলে ওয়াই এর সূত্র এগুলো, আমরা এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। কখন কাজে লাগবে? আমরা যদি সৃজনশীল প্রশ্ন করব, গাণিতিক সমাধান করব, এটা খুবই ইম্পর্টেন্ট সূত্র। তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা পীড়ন বিকৃতি সমানুপাতিক, মানে যে এই এর পরিবর্তে ওয়াই লিখছি। এখন আমরা যদি আয়তনের ক্ষেত্রে ধরি, তখন আমরা এটা লিখতে পারি যে এফ বাই এ আয়তন পীড়ন সমানুপাতিক সমান ই এর পরিবর্তে বাল্ক কনস্ট্যান্ট লিখলাম, আয়তনের থেকে বাল্ক ধরা হচ্ছে। তাহলে এখানে আমরা স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি এটা লিখব। এটা যদি আমরা বি বের করতে চাই তাহলে আমরা সহজ করে এইভাবে লিখতে পারি এফ ভি ডিভাইডেড বাই এ স্মল ভি। এটা হলো আগের আয়তন, এটা হলো পরিবর্তিত আয়তন, এটা ক্ষেত্রফল। এটাই হবে আকার পীড়নের জন্য আমরা লিখতে পারি এফ বাই এ আকারের ক্ষেত্রে ইকুয়াল টু, এটাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করতে পারি। আকার বিকৃতি গুণাঙ্কটাকে মোচক গুণাঙ্ক, এটাকে থিটা দ্বারা প্রকাশ করেছিল থিটা। অথবা এটা সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি এফ বাই এ ইকুয়াল টু এটা ইনটু এক্স ডিভাইডেড বাই ডি। এক্স বলতে বোঝায় আপাত সরণ, আমরা ছবি এঁকে দেখাইছি, আর ডি বলতে বোঝায় ওই যে বিন্দুতে সরণ হয়েছে আর নিচের বিন্দু, অর্থাৎ দুই প্রান্তের ব্যবধানের দূরত্বটা হলো ডি। এখান থেকে আমরা ইটাটা বের করে নিতে পারি। এভাবে আমরা তাহলে হুকের সূত্র দিয়ে বিভিন্ন ধরনের আয়তন গুণাঙ্ক, আকার গুণাঙ্ক এবং দৈর্ঘ্য গুণাঙ্ক বের করে ফেললাম। এই আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিটাকে বলা হয় সংনম্যতা, আর আয়তন গুণাঙ্কটাকে বলা হয় অসংনম্যতা। অর্থাৎ একটা আয়তন এটা আকারে ছোট না হওয়া, এটাকে বলে অসংনম্যতা, এই জন্য এটাকে অসংনম্যতা বলা হয়। আর এটা বিপরীত, অর্থাৎ 1 ডিভাইডেড বাই বেটা বি বাল্ক, এটাকে বলা হয় কম্পারেজিবিলিটি বা সংনম্যতা। সংক্ষেপে আমাদের এই জিনিসগুলো জানা হয়ে গেল। ঠিক আছে, এটাকে আমরা উল্টাভাবে যদি বলতাম আয়তন গুণাঙ্ক, তাহলে এটাকে যদি আমরা এটা উপরে লিখতাম, এটা নিচে লিখতাম, তাহলে আমরা লিখতাম বিকৃতি এবং পীড়নের অনুপাত, এটার নাম হলো সংনম্যতা। ওকে, আর এখানে আমরা ইয়াং এর গুণাঙ্ক সম্বন্ধে জানতে পারলাম। ইয়াং এর গুণাঙ্ক সম্বন্ধে আমরা আর কয়েকটা কথা এখানে আমরা আরেকটু দেখি, এই সূত্রটাও কাজে লাগবে। ইয়াং এর গুণাঙ্ক আমরা লিখলাম y ইকুয়াল টু f l ডিভাইডেড বাই a l। এখন যদি বলা হয় যে ইয়াং এর গুণাঙ্ক বলতে কি বোঝায়, বা দৈর্ঘ্য গুণাঙ্ক কি, বা আয়তন গুণাঙ্ক কি, তখন এইভাবে আমরা সূত্রটা লিখবো। লেখার পরে এখানে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে একক ক্ষেত্রফলের উপর, তোমরা লিখে নাও, আমি বলতেছি, একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করলে, অর্থাৎ f, যে বল প্রয়োগ করলে বস্তুটি তার আদি দৈর্ঘ্যের সমান বৃদ্ধি পায়। এই যে এটা হলো আদি দৈর্ঘ্য, এই ছোট এলটা বৃদ্ধি পেয়ে এই এল এর সমান যদি হয়ে যায়, তাহলে উপরও এল, নিচেও বড় এল, এল এর ক্যান্সেল, তাহলে এফ বাই এ থাকতেছে, এটার মান 1, তাহলে y ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি f। অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করলে কোন বস্তু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে, এটা দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়ে এমন হয় যে এটা আগে আদি দৈর্ঘ্যের সমান হয়, তাহলে সেই বলের পরিমাণটাকে বলা হয় ইয়াং এর গুণাঙ্ক। ওই পদার্থটা ইয়াং এর গুণাঙ্ক, বা ওই পদার্থটা আয়তন গুণাঙ্ক যদি আগের আয়তনের সমান হয়, এইভাবে ধরি, এভাবে। আর এর একক কি হবে? এটার তো কোনো একক থাকবে না, এটা দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, তাহলে এটার একক নিউটন, এটার একক পার মিটার স্কয়ার। ইয়াং এর গুণাঙ্কের একক হলো নিউটন পার মিটার স্কয়ার। তাহলে কোনো বস্তুর ইয়াং এর গুণাঙ্কের মান যদি এটা আসে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার, বলতে কি বোঝো?
বস্তুটার একক ক্ষেত্রফলের উপর যদি 2 × 10⁻11 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুটা দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে এমন ভাবে বৃদ্ধি পাবে যেন তার আগের দৈর্ঘ্যের সমান হবে, এতটুকু বৃদ্ধি পাবে। এটাই হলো কোন বস্তুর ইয়াংয়ের গুণাঙ্ক 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার বলতে বোঝায়। ওকে, আমরা তাহলে বিভিন্ন ধরনের ইয়াং স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় করতে শিখলাম, ইয়াংয়ের গুণাঙ্ক শিখলাম। ইয়াংয়ের গুণাঙ্ক থেকে আমরা একটা জিনিস বুঝতেছি, y = F(a)/a)। এখানে এটা বোঝা যাচ্ছে যে y এর মানটা বিকৃতির, এই যে বিকৃতিটা যদি আমরা নিচে নিয়ে আসি, এই এলটাকে যদি নিচে বসাই এভাবে লিখি, তাহলে বোঝাচ্ছে এটা যদি এখানে না রেখে এখানে লেখা যায়, তাহলে এটা উপরে চলে যাবে। তাহলে এই স্থিতিস্থাপক গুণাঙ্কটা কার সমানুপাতিক? প্রযুক্ত বলের সমানুপাতিক। আর বিকৃতির ব্যস্তানুপাতিক, অর্থাৎ একই রকম বস্তু যার বিকৃতি কম হবে তার ইয়াংয়ের গুণাঙ্ক বেশি। তাহলে কোন বস্তুর ইয়াংয়ের গুণাঙ্ক বেশি হয়? যেগুলা যার স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি হয় তার ইয়াংয়ের গুণাঙ্কের মানও বেশি হয়। স্থিতিস্থাপকতা যার বেশি তার ইয়াংয়ের গুণাঙ্কের মানও বেশি। আমরা এখান থেকে একটা জিনিস প্রমাণ করতে পারি, যদি একটা বস্তু রাবার হয়, একই রকম একটা বস্তু, এটাকে যদি আমরা বলি রাবার, একই রকম আরেকটা বস্তু, এটাকে যদি আমরা বলি স্টিল, দেখতে একই রকম, দৈর্ঘ্য একই রকম, এটাকে বলি স্টিল। এটা এল আর সমান এল, এটা এল এস সমান এল এস সমান এল, এটা এ আর সমান যদি এ লিখি, এটা এ এস সমান যদি এ লিখি, অর্থাৎ এটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল সমান, এটার দৈর্ঘ্য সমান। কিন্তু এখানে যদি আমরা এটার যে বল এফ প্রয়োগ করি, এফ আর সমান যদি এফ লিখি, এটাকেও যদি আমরা বল প্রয়োগ করে এটার প্রসারণ ঘটাতে চাই, এটা যদি এতটুকু প্রসারিত হয়, একই রকম বল যদি এফ এস সমান এফ যদি প্রকাশ করি, এখানে যদি 5 কেজি ভর ঝুলাই, এখানে যদি 5 কেজি যদি ঝুলাই, তাহলে রাবারটা দেখা যায় অবশ্যই বেশি বৃদ্ধি পাবে, স্টিলটা কম বৃদ্ধি পাবে। তাহলে এটা বৃদ্ধিটাকে যদি এল আর বলি, এটা এল এস বলবো। এখন আমরা কিন্তু এল আর সমান এল এস লিখতে পারবো। তাহলে এটার জন্য ইয়াংয়ের গুণাঙ্ক আমরা এইভাবে লিখতেছি, y r = f l / a l r, শুধু এইটুকু আলাদা। এটা একটাকে আমরা এইভাবে লিখতেছি, y s = f l / a l s। আশা করি বুঝতে পারতেছো। এখন আমরা যদি এই 2 নম্বরকে 1 নম্বর সমীকরণে ভাগ করি, তাহলে কেমন পাওয়া যাবে? 2/1। তাহলে এটা পাওয়া যাবে ys / yr ইকুয়াল টু, সবগুলো ক্যান্সেল হয়ে যাবে, এখানে থাকবে lr / ls। এখন আমরা ys ইকুয়াল টু লিখতে পারি যে yr ইনটু lr / ls। এখন চিত্র থেকে আমরা বুঝতে পারতেছি, এটা যদি 5 হয়, এটা যদি 1 হয়, এটা যদি 5 হয়, এটা 1 এর 1 তুলনায় এটা 5 হবে, এটা যদি 1 হয় তাহলে হবে 2। ধরেন এটা যদি আমরা 2 লিখি, তাহলে ys ইকুয়াল টু আমরা লিখতে পারি yr ইনটু 2, অর্থাৎ এটা ভাগ করে 2 পাইছি। তাহলে স্টিলের ইয়াংয়ের গুণাঙ্ক কেমন হচ্ছে? এটা স্টিলের ইয়াংয়ের গুণাঙ্ক হচ্ছে রাবারের ইয়াংয়ের গুণাঙ্কের দ্বিগুণ। এটা কখনোই 1 এর ছোট হবে না মান, কারণ এটা মান অবশ্যই বড় থাকে। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে রাবার ও স্টিলের মধ্যে কে বেশি স্থিতিস্থাপক? তোমরা বলো। তোমরা অবশ্যই বলবা যে স্টিল বেশি স্থিতিস্থাপক, কারণ স্টিলের ইয়াংয়ের গুণাঙ্কের মান বেশি। কিভাবে? তোমরা এই প্রসেসে বের করে ফেলতে পারো। ওকে, এই প্রসেস দিয়ে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক করতে পারবো। দুটি রাবার স্টিল কিছু বলেনি, বলে দিচ্ছে দুইটা পদার্থ আছে, যে কোন পদার্থটা বেশি স্থিতিস্থাপক বা কোন পদার্থটা তুমি বেশি কাজে লাগাবো। তাহলে এই পদার্থটার সমীকরণ লিখবা, এই পদার্থটার সমীকরণ লিখবা, অথবা এটার ইয়াংয়ের গুণাঙ্ক আলাদাভাবে বের করবো, এটার ইয়াংয়ের গুণাঙ্ক আলাদাভাবে বের করবো, পরে সিদ্ধান্ত নিতে হবে। ওকে, এই সূত্রটা দিয়ে আমরা বের করতে পারবো। তো অনেক ধন্যবাদ। এখন আমরা শেষে আরেকটা টপিক আলোচনা করে আমরা স্থিতিস্থাপকতার অংশটা শেষ করতে চাই। এখানে আরেকটা টপিক আছে, যেটা স্থিতিস্থাপক বিভব শক্তি সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। স্থিতিস্থাপক শক্তি বা বিভব শক্তি। আমরা যদি একটা স্থিতিস্থাপক বস্তু, এটা ধরে একটি স্প্রিং হলো, এটা আগে হলো এল,
এটার উপর বল প্রয়োগ করে প্রসারিত করি অথবা সংযুক্ত করি, ধরে নিলাম প্রসারিত করছি, এটা এই পর্যন্ত এল দৈর্ঘ্যের ছিল, এটা প্রসারিত হয়ে এল পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে যে পরিমাণ ভর দিয়েছি একেবারে ক্ষুদ্র, অর্থাৎ ডিএল আকারে এটা বৃদ্ধি পেয়েছে। প্রথমে ছিল 0, পরে হচ্ছে এল। এই যে প্রসারিত হওয়ার কারণে এই বস্তুটা ছেড়ে দিলে আগের অবস্থায় আসবে, স্প্রিং চলে আসবে, এতে কিছু পরিমাণ শক্তি সঞ্চিত হবে বা এতে কিছু পরিমাণ কাজ করা হয়েছে। এই কাজের পরিমাণ কত? ধরে নাও আমরা এখান থেকে যখন এতটুকু প্রসারিত হয়েছে তখন বিডব্লিউ পরিমাণ কাজ হয়েছে, ক্ষুদ্র সরণ হয়েছে, ক্ষুদ্র কাজ। যে বল প্রয়োগ করছি আমরা সেই বলটা হলো এফ, আর যতটুকু সরণ হলো ক্ষুদ্র একটু সরণ হলো ডিএল, অর্থাৎ স্থিতিস্থাপক শক্তির জন্য ক্ষুদ্র কাজ এফ ডিএল। আবার আমরা জানি y equal to fl divided by al, এখান থেকে f এর মানটা যদি আমরা নিয়ে আসি তাহলে এভাবে লিখতে পারি আমরা y al divided by l। এইখানে যদি আমরা f এর মানটা বসাই dw equal to আমরা তাহলে লিখতে পারি y al divided by l into dl। এখন এটা ক্ষুদ্র একটু কাজ এটুকুর জন্য। এখন মোট কতটুকু কাজ হবে? তাহলে আমাদের কি করতে হবে? মোট কাজ বের করতে গেলে আমরা সমাকলন করি, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন করে দিলে আমরা dw ইকুয়াল টু এটা কি পাবো? ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন কথা বলবো যখন 0 থেকে শুরু হয়েছে বৃদ্ধিটা আর এর পরিমাণ মোট বৃদ্ধি পেয়েছে। তাহলে 0 থেকে শুরু করে এর পরিমাণ লোয়ার লিমিট থেকে আপার লিমিটের মান বসালাম। তাহলে y a l ডিভাইডেড বাই l, এখানে dl। এখানে দেখো আমাদের ধ্রুব সংখ্যাগুলো বের করে যদি নিয়ে আসি তাহলে এটা w হবে মোট কাজের পরিমাণ। তাহলে y a ডিভাইডেড বাই l থাকলো, এটাকে ইন্টিগ্রেশন করতে 0 থেকে l পর্যন্ত l dl। এখন ইন্টিগ্রেশনের ল অনুযায়ী আমরা কি লিখতে পারি? এখানে l এর উপর একটা পাওয়ার 1 আছে, w ইকুয়াল টু আমরা লিখতে পারি তাহলে যে y a ডিভাইডেড বাই l, এখানে l এর উপর পাওয়ার দিলে l স্কয়ার ডিভাইডেড বাই 2, আপার লিমিট লোয়ার লিমিট বসে দিলাম। তাহলে এখন আমরা জানি এটা w ইকুয়াল টু কি হবে? এই হাফটা যদি সামনে নিয়ে আসি, হাফ y a ডিভাইডেড বাই l, এখানে l স্কয়ার আপার লিমিট আর পরেরটাতে 0, তাহলে এখানে শুধুমাত্র l স্কয়ার থাকবে। এখন দেখো y a l ডিভাইডেড বাই l, এই l স্কয়ারটাকে যদি আমরা একটু ভাঙে রাখি তাহলে এভাবে লেখা যায়। এখানে লিখতেছি এই বাম পাশে দেখো w ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি হাফ y a ডিভাইডেড বাই l, এখানে একটা l লিখলাম আর আরেকটা l, l মানে l স্কয়ার। এটুকুর পরিবর্তে আমরা f লিখতে পারি, w ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ ইনটু f ইনটু l। এটা একটা আমাদের সূত্র, এটা সূত্র হিসেবে ব্যবহার করা যায়। তাহলে আমরা এই স্থিতিস্থাপক প্রসারণ বা সংকোচনের জন্য, স্থিতিস্থাপক বলের জন্য যে কাজ সেটা হলো হাফ ইনটু বল ইনটু প্রসারণ। এই সমীকরণটা আমরা সৃজনশীল বা গাণিতিক সমাধান করার সময় কাজে লাগবে। অবশ্যই মনে রাখবে তাহলে কাজ হলো স্থিতিস্থাপক বলের দ্বারা কাজ, ডাব্লু বলের কাজ, এটা হলো স্থিতিস্থাপক বল, আর হলো যেটা হলো প্রসারণ। এক্ষেত্রে লিখলে স্থিতিস্থাপক গুণাঙ্ক, এই হলো ক্ষেত্রফল, আদি দৈর্ঘ্য আর যতটুকু প্রসারিত হয়েছে এটা হলো কাজের পরিমাণ। আর এখন আমরা যদি এই যে বস্তুটা আঁকেছিলাম তার আয়তন, একক আয়তনে সঞ্চিত কাজ যদি বের করতে চাই, একক আয়তনের কাজ, তাহলে হবে একক আয়তনে কাজ ইউ যদি ধরি তাহলে কি হবে? মোট কাজ ডিভাইডেড বাই মোট আয়তন। তাহলে মোট কাজকে আমরা এইভাবে লিখতেছি এফ হাফ ইনটু এফ এল, আর আয়তনকে আমরা এইভাবে লিখতে পারি ক্ষেত্রফল গুণন দৈর্ঘ্য। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ইউ মানে হাফ থাকলো, এফ এর নিচে এ বসাইলাম আর এই ছোট এল এর নিচে বড় এল বসাইলাম। এতে করে ইউ সমান সমান হচ্ছে হাফ এফ বাই এ, এটাকে আমরা পীড়ন বলছি, আর এল বাই এল এটাকে দৈর্ঘ্য বিকৃতি বলতেছি। একইভাবে একক আয়তনে সঞ্চিত সমীকরণের জন্য সঞ্চিত সমীকরণে একক আয়তনে কাজের সঞ্চিত সমীকরণ, সঞ্চিত কাজের সমীকরণ সরি, তাহলে এটাকে হাফ পীড়ন ইনটু বিকৃতি এভাবে আমরা প্রকাশ করতে পারি। যদি এটা দৈর্ঘ্য বিকৃতি হয় তাহলে দৈর্ঘ্য বিকৃতি, যদি আয়তন বিকৃতি হয় আয়তন বিকৃতি। আশা করি এটা বুঝে গেছে। এই সমীকরণগুলো আমাদের ব্যবহার করে গাণিতিক সমাধানগুলো করতে হবে। তোমরা বোর্ডের প্রশ্নগুলো সলভ করবা, বিভিন্ন বোর্ডে যা আসছে। আশা করি বোর্ডের প্রশ্নগুলো এবং বইয়ের মধ্যে তোমাদের প্রত্যেকের বই আছে, বইয়ের যে গাণিতিক উদাহরণ আছে এবং অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে এগুলা সমাধান করবা, দেখবো যে এটা আরো সুন্দর বুঝে আসবে। আমাদের সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যতটুকু আলোচনা করলাম তোমাদের মনোযোগী থাকার জন্য অনেক ধন্যবাদ। আর তোমরা এগুলা প্র্যাকটিস করবো, আশা করি আরো ভালো বুঝতে পারবে। ওকে, তো সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফিজ।